মামা, ম্যাডামের ওই বড় বড় দুইটা তো দেখতে মাশাআল্লাহ। মনে তো চাইতেছে এখনই গিয়ে ধরে কামড় দিয়ে বসে থাকি। এই শালা কি বলতেছিস? এটা আমাদের কোচিং এর ম্যাডাম, আর তুই ম্যাডামকে নিয়ে এরকম কথা বলতেছিস? ম্যাডামের কান কিন্তু অনেক পাতলা, সব কিছু কিন্তু শুনতে পায়। তুই যদি ফিসফিস করেও বলিস তাহলে ওই কথাটাও শুনে ফেলবে। আরে শুনে ফেললে শুনে ফেলবে, যেটা সুন্দর সেটা তো সুন্দর বলবই। আর ম্যাডামকে এমনিতেও আমার ভালো লাগে। ম্যাডামের সব কিছুই বড় বড় আছে, আমার আর কোনো কিছুই করতে হবে না। তামিমের কথা শেষ হতে না হতেই আফরিন এসে হাজির। আফরিনের মুখ রাগে লাল হয়ে আছে, তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই যে পিচ্চি, তোমার পড়া শেষ হলে চুপচাপ এখানে বসে থাকবে, আর বাকি সবাই চলে যাবে। এই পিচ্চির সাথে আমার জরুরি কিছু কথা আছে। এই বলে আফরিন আবার সামনে ব্ল্যাকবোর্ডের কাছে চলে গেল। এদিকে সামিউল তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে তামিম, দেখলি তো, তোকে বলেছিলাম না ম্যাডাম শুনতে পেয়ে যাবে। এখন দেখ ম্যাডাম আমাদের ছুটির পর তোর কি অবস্থা করে। আমার তো মনে হয় আজকে তোকে মেরে আলু ভর্তা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলবে। আমাদের তো পড়া শেষ, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে পড়তে এসেছি। এখন আমরা যাই, তোর জন্য বট গাছের নিচে অপেক্ষা করব। এই বলে সামিউল এবং তার বাকি বন্ধুরা মিলে কোচিং সেন্টার থেকে চলে আসলো বাহিরে। সবাই চলে যেতে আফরিন তামিমের সামনে এসে হাজির হলো। তামিমের মুখ টিপে ধরে বলতে লাগলো। কিরে, আমাকে নিয়ে কি গবেষণা করলি বলতো, এখন আমিও শুনি তোর মতো পিচ্চির মুখ থেকে। আর ম্যাডাম, আমি তো আপনার নামে প্রশংসা করছিলাম, আর আপনি কি না আমাকে এখানে আটকে রেখেছেন। মানুষের প্রশংসা করাও যেহেতু ভুল, তাহলে এখন থেকে আর কারো প্রশংসাই করব না। তুই প্রশংসা করেছিস তাই না? তুই আমার ইয়েগুলো নিয়ে কথা বললি কেন? আমার ইয়ে কি তুই দেখেছিস নাকি? বললি বড় বড়। ম্যাডাম, আমাদের দেখতে হয় না, আমরা জাস্ট তাকালেই বুঝতে পারি যে কার কোনটা কত বড়। আর আপনারটা তো বেশ ভালোই বড়। মনে চাইতেছে আপনার বুকে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। এত সুন্দর সুন্দর দুইটা ইয়ে বানিয়েছেন, এইগুলো তো উফ, আমার মাথা পুরাই গরম করে দিতেছে। যতই দেখতেছি ততই হট হয়ে যাইতেছি। দাঁড়া, তোর হট আমি বের করতেছি। তুই বেশি ফাজিল হয়ে গেছিস। তোর আম্মুকে আজকে আমি ফোন দিব, ফোন দিয়ে তোর নামে বিচার দিব। কাল থেকে যদি তুই ভালোভাবে পড়তে পারিস তাহলে আসবি, আর যদি আমার ব্যাপারে এইসব নিয়ে গবেষণা করিস তাহলে তোর আসার দরকার নেই। ম্যাডাম, আপনার ব্যাপারে গবেষণা না করলে তো আমি আর হট হব না। এটার জন্যই তো আমি গবেষণা করতেছি। আমার গবেষণা একদম সহি শুদ্ধ। আপনার ইয়ে দুইটা দেখে মনে হচ্ছে 34 থেকে 36 হবে, যদি আমার কথা ঠিক হয়। তবে রে, দাঁড়া তুই এখানে, আজকে তোকে দেখাচ্ছি আমি মজা। এই বলে আফরিন টেবিলের উপর থেকে লাঠিটা নিতে যাবে, এমন সময় তামিম দৌড়ে কোচিং সেন্টার থেকে বের হয়ে গেল। এদিকে আফরিন হাতে লাঠিটা নিয়ে দরজার সামনে এসে তামিমকে জোরে জোরে বলতে লাগলো। এই লাঠির কথা যদি তোর মনে থাকে তাহলে তুই আর কখনোই এইরকম কথা বলবি না। আজকে তোকে ছেড়ে দিলাম, কালকে যদি শুনতে পাই তুই এরকম কথা বলেছিস তাহলে সত্যি সত্যি তোর আম্মুর কাছে বিচার দিব। এই বলে আফরিন চলে আসলো আবার কোচিং সেন্টারের ভিতরে। সবকিছু নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। আজকের মতো আর কোনো কোচিং নেই। অন্যদিকে তামিম দৌড়াতে দৌড়াতে চলে আসলো তার বন্ধুদের কাছে। সামিউলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে হাঁপানো শেষ করে তামিম বলতে লাগলো। আর একটু যদি ওইখানে থাকতাম তাহলে তো আমাকে মেরেই ফেলতো ওই ম্যাডামটা। শালা, তোকে মেরে ফেলার দরকার? দিন দিন যা যা শুরু করেছিস ম্যাডামের ব্যাপারে তো আমার কাছেই বলিস, অন্য কারো কাছে বলিস নাকি আবার? আরে না শালা, আমি কি পাগল হয়ে গেছি ম্যাডামের ব্যাপারে অন্য জায়গায় গিয়ে অন্য কিছু বলবো? আমার তো বিশ্বাস হয় না ওকে, কারণ তুমি যেই রকম ছেলে, তোর এইরকম কথাবার্তা একদম মানায় না। শালা, ম্যাডামকে দেখলে যে মাথা পুরো গরম হয়ে যায়, ঠিক তখনই তো তোকে এইসব বলি। আর ম্যাডামের কান যে এত পাতলা, এটা আগে জানতাম নাকি? শালা, গতকালকেও আমি তোকে বলেছিলাম যে ম্যাডামকে নিয়ে সব বলিস না। ম্যাডাম ম্যাডাম কিন্তু শুনতে পেয়ে যাবে। গতকালকেও মনে হয় ম্যাডাম শুনেছে কিন্তু কিছু বলে নাই। আজকে তুই একটু বেশি বলে ফেলেছিস। মামারে, আমার যে ম্যাডামের সাথে ঘুমাতে ইচ্ছা করতেছে, কিভাবে কি করবো একটু আইডিয়া দে। আমি এসব আইডিয়া দিতে পারবো না, তুই নিজের আইডিয়া নিজে খুঁজে বের কর। আমি আইডিয়া দিলে পরে যদি ম্যাডাম তোকে ধরে ফেলে, আমার নাম যদি বলিস, তাহলে ম্যাডাম তো আমাকে আস্ত গিলে খাবে। আরে সালা, ম্যাডামকে আমার ভালো লাগে। এখন যদি তুই কিছু না বলিস আমাকে, তাহলে তো আমি ম্যাডামকে পাবো না। বল না বন্ধু, প্লিজ, ম্যাডামকে কি করতে পারি? ভাই, আমি তো কিছু জানি না, আর তোর যদি ম্যাডামকে ভালো লাগেই তাহলে তুই ম্যাডামকে গিয়ে সরাসরি বল। এভাবে পিছনের থেকে ম্যাডামকে এরকম বলিস না। আচ্ছা, এখন তাহলে বাসায় যাই, সন্ধ্যা হয়ে এসেছে। রাতে মেসেঞ্জারে ম্যাডামকে কল দিয়ে জিজ্ঞেস করব কি করে, আর ম্যাডামের সাথে একটু ফাইজলামি করব। ভাই, আমার মায়ের খাওয়ার বয়স হয় নাই,
তুই যদি প্রত্যেকদিন মায়ের খেতে পারিস তাহলে ম্যাডামের সাথে যা ইচ্ছে তাই কর। আর তোর তো এমনিতেও ক্যাঙ্গারু শরীর, তোর মায় খেলেই আর কি, আর না খেলেই কি, তোর কোনো ব্যথাই লাগবে না। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। আমার শরীরে সত্যি ব্যথা লাগবে না। তবে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করেছি। কালকে তো পড়তে যাব, ম্যাডামকে হুট করে পিছন থেকে জড়িয়ে ধরবো, বাকিটা যা হওয়ার হবে। মামা, তুই এই জিনিসটা অনেক বড় ভুল করতেছিস। যদি ম্যাডামকে তুই জড়িয়ে ধরিস তাহলে ম্যাডাম তো তোকে আস্ত রাখবে না, আমাদের সামনেই তোকে পিটাতে পিটাতে লাল করে দিবে। যা ইচ্ছা তাই করুক, কিন্তু ম্যাডামকে তো আমার লাগবেই। ম্যাডামকে জড়িয়ে ধরে যতক্ষণ না আমি আমার শান্তি পাচ্ছি ততক্ষণ আমি ঠিকভাবে থাকতেও পারবো না। আমার এই মনটা লাফালাফি করবে যতক্ষণ না পর্যন্ত ম্যাডামকে কিছু করব। শালা, তুই এখানে থেকে যাবি? সে কখন থেকে বকবক করছিস? কিছুই তো বলি নাই। আর তুই কিন্তু জানিস ম্যাডাম আমার আত্মীয়, আমার কিন্তু শরীরে লাগে। ভাই, তোর শরীরে লাগলেই কি আর না লাগলে কি, আমার তো ম্যাডামকে লাগবে মানে লাগবেই। তুই বেশি কথা বলিস না, এখন আমি গেলাম, কালকে দেখা হচ্ছে স্কুলে। এই বলে তামিম তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। তামিমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, তামিম, আজকে এত দেরি হয়েছে কেন তোর? অন্যদিন তো খুব তাড়াতাড়ি চলে আসিস। প্রাইভেট শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি, এটার জন্য আর কি একটু দেরি হয়ে গেছে। এই বলে তামিম বাড়ির ভিতরে প্রবেশ করে সোজা চলে আসলো তার রুমে। অন্যদিকে আফরিন সোফায় বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কিরে, তোকে যে বললাম একটা কাজ আছে, ওই কাজটা করতে তুই করলি না কেন? আর সাদিয়ার মেয়েকে পড়াতে পারবি না? আম্মু, আমি তো কোচিং করানো শেষ করতে পারি না, আমার কাছে তেমন সময় নেই। তুমি তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা বের হই, দুপুরবেলা বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার বের হই, একেবারে সকালবেলা আসি। তাহলে আমার সময়টা কোথায়? আর তুমি তো চাইলেই পারো পড়াতে। হ্যাঁ, চাইলেই তো পারি, কিন্তু সে কি আর আমার কাছে পড়বে? আর সে যদি আমার কাছে পড়তে আসে, সাথে তো তার আম্মু আসবে, তখন তো দুইজন মিলে গল্প শুরু করে দিব। এটার জন্যই আর কি উনি চাইতেছে তোর কাছে পড়াতে। রাতের বেলা তো বাসায় থাকিস, 9টার পর না হয় পড়াবি, মেয়েটার তো ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, আমি চিন্তা ভাবনা করে দেখবো, যদি পড়াতে পারি তাহলে পড়াবো। এখন আমি রুমে গেলাম। এই বলে আফরিন চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই কোচিংয়ের সেই ঘটনাগুলো ভেসে উঠলো তার চোখের সামনে। সেগুলো দেখে আফরিন মনে মনে বলতে লাগলো, ইস, এই পিচ্চি ছেলেটা সবার সামনে এসব বলেছে। আমার তো শুনতেই কেমন লাগছিল। এই ছেলেটাকে একটা কিছু করতে হবে। যদি কিছু না করি তাহলে এই ছেলেটা শুধরাবে না। কালকে দেখি কি করতে পারি। আফরিন এসব কথা চিন্তা ভাবনা করতেছে, এমন সময় মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। শব্দটা শুনে আফরিন ফোনটা হাতে নিতেই দেখতে পেল তামিম মেসেজ দিয়েছে। চলেন আমরাও দেখে আসি তামিম কি মেসেজ দিতেছে। এই যে বড় বড় ম্যাডাম, আপনাকে আমার দেখতে ইচ্ছে করতেছে, একটু ভিডিও কল দিবেন, আমি আপনাকে দেখব। তামিম, তুমি কিন্তু এখন বেশি বেশি করে ফেলতেছো। তুমি যদি এরকম করো তাহলে আমি তোমাকে আর পড়াতে পারবো না। ডাইরেক্ট তোমার আম্মুকে মানা করে দেব যে তোমার মতো ছেলেকে আমি পড়াতে পারবো না। ম্যাডাম, আমি তো আপনার প্রশংসা করতেছি, আপনি এই প্রশংসা শুনতে পারতেছেন না? না, আমি প্রশংসা শুনতে পারছি না। আমার এরকম প্রশংসা করার দরকার নেই। আর তোমাকে বলেছি নাকি যে আমাকে প্রশংসা করার জন্য? আমার কোন জিনিস কতটুকু এটা তো তোমাকে বলি নাই দেখার জন্য। আপনি বলেন নাই দেখার জন্য, কিন্তু আমার চোখ তো আপনার ওই দুইটা দিকে বারবার চলে যায়, এটার জন্যই তো আমি কিছু করতে পারি না। তামিম, তুমি মেসেজ দিও আমাকে, আর তোমার মেসেজ দেখলে আমার শরীরে আগুন জ্বলতেছে। আর যদি একটা মেসেজ করো তাহলে আমি তোমাকে সাথে সাথে ব্লক করে দিব। তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। এই বলে আফরিন অনলাইন থেকে অফলাইন হয়ে গেল। এদিকে তামিম আর মেসেজ না দিয়ে অফলাইনে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পড়া শেষ করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রানা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রানা বলতে লাগলো, কিরে তামিম, আজকে স্কুলে যাবি নাকি? আমার তো স্কুলে যাইতে ইচ্ছে করতেছে না, আমার তো যাইতে ইচ্ছা করতেছে কোচিং সেন্টারে। সকাল সকাল ম্যাডামকে না দেখলে কি আর হবে? আচ্ছা যা, তোকে আমি ম্যাডামকে দেখিয়ে নিয়ে তারপর স্কুলে যাব। তুই রেডি হয়ে আয়, সাথে সাইকেল নিয়ে আসিস, যাতে আমরা ওই দিক দিয়ে একটু ঘুরে এরপর যেতে পারি। ঠিক আছে। তামিম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে তার সাইকেলটা নিয়ে চলে আসলো রানাদের বাসার সামনে। রানাকে ডাক দিতেই রানা তার সাইকেল নিয়ে বাইরে বের হলো। দুইজন মিলে চলে আসলো কোচিং সেন্টারের কাছে। তামিম তার সাইকেলটা এক সাইডে রেখে কোচিং সেন্টারের দরজার সামনে এসে ভিতরে তাকাতেই দেখতে পেল আফরিন পড়াচ্ছে।
হঠাৎ আফরিন তামিমকে এখানে দেখতে পেয়ে বলতে লাগলো, কিরে তুই এখানে কি করিস স্কুলে না গিয়ে? এখানে অনেক কিছুই করতেছি। আপনাকে দেখার জন্য এসেছিলাম, সেই সকাল থেকে মনটা ছটফট করছিল আপনার ওই দুইটা দেখতে। এটার জন্য চলে আসলাম তাড়াতাড়ি, আর এখন চলে যাব। তামিম, সেন্টারে কিন্তু অনেক মানুষ আছে, এটার জন্য তোকে কিছু বললাম না। আর তুই আজকে থেকে আমার কোচিং করতে পারবি না, তোকে আমি পড়াবো না। যদি আজকে আমার কোচিংয়ে নিয়ে আসিস তাহলে কিন্তু আমি তোকে বের করে দিব। আপনি যাই করেন না কেন আমি তো অবশ্যই আসব। আর আপনি তো আমার আম্মুর কথা ফেলতে পারবেন না। আম্মুকে পটিয়ে শুটিয়ে বলবো যে আপনাকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য, যাতে আপনি আমাকে প্রতিদিন আমাদের বাসায় গিয়ে পড়াতে পারেন। তোর মতো বেয়াদব ছেলেকে কখনোই পড়াবো না আমি। তুই 1 নম্বরের রাস্তা একটা বেয়াদব ছেলে। আচ্ছা যাই হোক, আমি বেয়াদব আর যেটাই হই, এখন আমি গেলাম। সন্ধ্যার দিকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আর এই রকম বোরকা পরে না এসে একটা ভালো 3 পিস পরে আসবেন, অনেক সুন্দর লাগবে আপনাকে। তবে রে তুই দাঁড়া এখানে, আজকে তোকে মেরে ফেলবো আমি। এই বলে আফরিন তাড়াতাড়ি করে চলে আসলো দরজার বাহিরে। আফরিনকে হাসতে দেখে তামিম এক দৌড়ে চলে আসলো তার সাইকেলের কাছে। সাইকেলটা নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো স্কুলের। অন্যদিকে আফরিনের রাগে মুখ লাল হয়ে আছে। আফরিন মনে মনে বলতে লাগলো, এই ছেলেকে আমি আর পড়াতে পারবো না। তাকে যদি আমি পড়াতে যাই তাহলে সে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। অনেক হয়েছে, আর পারতেছি না এই ছেলের অত্যাচার সহ্য করতে। তার আম্মুকে ফোন দিয়ে বিষয়টা জানাতে হবে, না হলে এই ছেলে আমাকে আবার ডিস্টার্ব করবে। এই বলে আফরিন তার কোচিংটা শেষ করে বাড়ির দিকে যাইতেছে আর তামিমের আম্মুর সাথে কথা বলতেছে। চলেন তারা দুজন কি কথা বলতেছে আমরাও শুনে আসি। আসসালামু আলাইকুম আন্টি, আমি আফরিন বলছিলাম, আপনার ছেলেকে পড়াই। হ্যাঁ আফরিন, বলো কি বলবে? আপনার ছেলে খুব খারাপ হয়ে গেছে। কোচিংয়ে এসে আমাকে নিয়ে তার বন্ধুদের সাথে বাজে মন্তব্য করে। আপনাকে সবকিছু খুলে বলতে পারতেছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারতেছি যে আমি আর আপনার ছেলেকে পড়াতে পারবো না আজকে থেকে। কিছুক্ষণ আগেও আপনার ছেলে স্কুলে যাওয়ার সময় আমাকে এদিক দিয়ে দেখে এবং অনেক কিছু বলে, এরপর গেছে। আমি পড়াইছি তাই আর কি আপনার ছেলেকে কিছু বলতে পারি নাই। আপনি যদি আপনার ছেলেকে কিছু না বলেন তাহলে সে তো এরকম ভাবেই চলতে থাকবে। আচ্ছা তামিম বাসায় আসুক, এরপরে আমি জিজ্ঞেস করব কেন তোমার সাথে এইরকম করতেছে। সে তো আগে কখনো এইরকম করে নাই। যার কাছেই পড়েছে সবাই ভালো বলেছে। তোমার যদি অসুবিধা না হয় তাহলে কি আমাদের বাসায় এসে পড়াতে পারবে? আমিও দেখতে চাই সে কি বলে তোমাকে। আন্টি পড়াতে পারতাম, কিন্তু আমার কাছে তেমন সময় নেই। এটার জন্য আমি আপনার ছেলেকে তার বন্ধুদের সাথেই পড়িয়ে দিই। পড়ালেখায় এমনিতেই খুব ভালো, কিন্তু সে আমার নামে বাজে মন্তব্য করে, এটাই আমার কাছে খারাপ লাগে। আচ্ছা তামিম আসুক, এরপর আমি তার সাথে কথা বলতেছি। আফরিন কলটা কেটে দিতেই তামিমের আম্মু বসে রইল সোফায়। এমন সময় তামিমের আব্বু আসলো। তামিমের আম্মুকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার তামিমের আম্মু, এইভাবে বসে আছো কেন? আর বইলো না, তোমার ছেলে নাকি খুব খারাপ হয়ে গেছে। তাকে কোচিং করতে দিলাম, সে তার বন্ধুদের সাথে মিশে নাকি তার ম্যাডামকে খারাপ কথা বলে। এখন সে আমাকে বিচার দিয়েছে। তোমার ছেলেকে নিয়ে কি যে করব। আচ্ছা তামিম বাসায় আসুক, রাতের বেলা আমি তাকে ধরতেছি, দেখি সে কেন এরকম করতেছে। আমি এখন অফিসে চলে যাইতেছি, আস্তে আস্তে রাত হতে পারে। এই বলে তামিমের আব্বু এখান থেকে চলে গেল অফিসে। অন্যদিকে তামিম তার বন্ধুদের সাথে ক্লাস করতেছে। ক্লাস শেষ হতেই তামিম সামিউলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, ম্যাডামকে না দেখলে যে আমি আর থাকতে পারবো না। এখন আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, কিছু একটা করো। শালা আমি কিছুই করতে পারবো না। তোকে সাহায্য করলে তুই সাহায্যের উপকার করতে পারিস না। ওই দিন বললাম যে রাইসার সাথে আমার রিলেশনটা করিয়ে দিতে, তুই তো রিলেশন করিয়ে দিলিই না। শালা আমি তো বলেছি তাকে আমার সামনে পাই এরপরে কিছু একটা করব। তুই তো আমাকে সেই সময়টাই দিচ্ছিস না। তুই যদি আমাকে সময় না দিস তাহলে আমি কিভাবে কি করব? আগে তুই বল কতদিনের ভিতরে ব্যবস্থা করে দিতে পারবি, আমি ততদিন তোকে সময় দিব। আমাকে আর 15 দিন সময় দে। 15 দিনের ভিতরে তোকে আমি ব্যবস্থা করে দিতেছি। আর তুই এখন আমার বিষয়টা নিয়ে বল। তুই এক কাজ কর, মাত্র তোর 11:30 বাজে। এখন মনে হয় ম্যাডাম অন্য একটা ব্যাচ পড়াবে, তাই তুই ক্লাস ফাঁকি দিয়ে ম্যাডামকে দেখে আয়। এদিকটা আমি সামনে নিব। সামনে নিতে পারবি তো, নাকি আবার উল্টাপাল্টা কিছু করবি? আরে শালা, তুই আমাকে বিশ্বাস করতে পারতেছিস না? তুই যা গিয়ে একবার দেখে আয় ম্যাডামকে। তবে মামা, মায়ায় পড়ে যাস না। মায়া জিনিসটা খুবই খারাপ। এই জিনিসটা একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে তোর কি অবস্থা হবে এটা তুই নিজেও জানিস না। আর তুই তো এটাও জানিস না ম্যাডাম বিবাহিত নাকি অবিবাহিত। ম্যাডাম যদি বিবাহিত হয় তাহলে তুই কি করবি? এত কিছু জানি না ম্যাডাম বিবাহিত হলে ওইটা পরের ব্যাপার। আগে আমি ম্যাডামকে দেখে আসি, তুই থাক।
এই বলে তামিম তার সাইকেলটা নিয়ে চলে আসলো সেই কোচিং সেন্টারে। এসে দেখে একা একা বসে আছে আফরিন। এদিকে তামিম সোজা কোচিং সেন্টারের ভিতরে ঢুকে গেল। আফরিন তামিমকে এই সময় দেখে বলতে লাগলো, কিরে, তুই স্কুল ড্রেস পরে এখানে কি করিস? আর তুই না স্কুলে গিয়েছিস? স্কুলে তো গিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখার তীব্র ইচ্ছায় চলে এসেছি। ওইখানে একা একা থাকতে পারছিলাম না, তাই আর কি চলে আসলাম। আচ্ছা, তুই একটু এখানে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। কোথাও যাবি না কিন্তু, এই যাবো আর এই আসবো, অনেক ক্লান্ত হয়ে পড়েছিস। এই বলে আফরিন তার ফোনটা হাতে নিয়ে চলে আসলো বাহির। এদিকে তামিম চুপচাপ বসে আছে। আফরিন সাথে সাথে দরজাটা টান মেরে বাহির থেকে লাগিয়ে দিয়ে বলতে লাগলো, তুই এখন এখানে থাক, আমি তোর আম্মুকে ফোন দিয়ে আনতেছি। এরপরে তোর আম্মু যা ইচ্ছা তাই করবে, আর আমি সোজা বলে দিব তোকে আমি আর পড়াতে পারবো না। ম্যাডাম প্লিজ এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনো আপনার সাথে এই রকম খারাপ ব্যবহার করব না, আর বন্ধুদেরকে এই রকম খারাপ কোনো কিছুই বলবো না। তোকে আমি বিশ্বাস করি না। কালকে আমি বলেছিলাম তোকে এরকম কিছু না করার জন্য, কিন্তু তুই বারবার এরকম করতেছিস। এখন তোর আম্মুকে আমি ফোন দিয়ে আনতেছি। এই বলে আফরিন ফোন দিল তামিমের আম্মুকে। বেশ কিছুক্ষণ পর তামিমের আম্মু চলে আসলো সেই কোচিং সেন্টারের সামনে। আফরিন দরজা খুলে দিতেই তামিমের আম্মু সেন্টারের ভিতরে প্রবেশ করলো। ভিতরে তাকিয়ে দেখে তামিম টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তামিমের আম্মু তামিমকে ডাকতে লাগলো। এদিকে তামিম উঠে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, আমি ম্যাডামকে দেখতে এসেছিলাম। ম্যাডামকে না দেখলে আমার ভালো লাগে না। আমি ম্যাডামকে বিয়ে করতে চাই। তামিমের মুখে এই কথা শুনে আফরিন হাঁ করে তাকিয়ে রইল তামিমের দিকে। এইদিকে তামিমের আম্মুও বেশ অবাক হয়েছে, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় তামিমের আম্মু বলতে লাগলো, আফরিন, তামিম এসব কি বলতিছে? এখন আমি কি করব? আমি তো আমার ছেলের কষ্ট দেখতে পারি না। আন্টি দেখেন, আপনারা যাই বলেন না কেন, আমি এসব মেনে নিতে পারবো না। সে অনেক ছোট, আমার সমবয়সী হতো, তাহলে আমি অবশ্যই কিছু একটা করতে পারতাম। আপনি প্লিজ আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। আমার ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আমি আর আমার আম্মু মিলে দুজনে সংসারটা চালাচ্ছি। আব্বু তো সুস্থ। তামিম, এখন এইসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করিস না। তুই স্কুলে যা, গিয়ে ক্লাস শেষ করে বাসায় আয়, এরপরে দেখতেছি কি করা যায়। আমি কিন্তু আম্মু তোমাকে বলে গেলাম, আমার বিয়ে হলে এই ম্যাডামের সাথেই বিয়ে হবে। আমি এই ম্যাডামকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আচ্ছা তুই যা, আমি দেখতেছি কি করা যায়। তামিম ওইখান থেকে চলে গেল। এদিকে তামিমের আম্মু আর আফরিন বসে আছে কিছুটা দূরত্ব বজায় রেখে। এমন সময় তামিমের আম্মু বলতে লাগলো, আফরিন, তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে পারবে না? তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। সরি আন্টি, আপনি যেটা চিন্তা ভাবনা করতেছেন এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি তার কোচিংয়ের টিচার হয়ে কিভাবে তার মতো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করব। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তামিমকে যেভাবে যা বলবে তুমি, সে সেভাবেই সব কিছু করবে। তামিম যেহেতু তোমাকে পছন্দ করেছে, আমি মনে করি যে তামিমকে তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে সে। আমার দ্বারা এটা কখনোই সম্ভব না। আপনি প্লিজ আমাকে জোরাজুরি করবেন না। আমাকে জোরাজুরি করলে এই এলাকা ছাড়তে বাধ্য হব আমি। আচ্ছা, তোমাকে জোরাজুরি করব না, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তবে তামিমকে পড়ানো বাদ দিও না, কারণ সামনে তার পরীক্ষা। তুমি যদি তাকে পড়াও তাহলে সে ভালো একটা নাম্বার আনতে পারবে। আপনার রিকোয়েস্টে আমি আপনার ছেলেকে পড়াতে পারবো, কিন্তু আমার সামনে সে যাতে এরকম খারাপ কিছু না বলে। আচ্ছা, আমি বিকেলবেলা তামিম যখন বাসায় ফিরবে তখন আমি তামিমকে ভালোভাবে বুঝিয়ে বলে দেব, সে আর তোমাকে কিছু বলবে না। আচ্ছা চলেন, এখন আমি বাসায় চলে যাব। দুপুর হয়ে এসেছে, খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসতে হবে। তামিমের আম্মু আর আফরিন দুজন দুই রাস্তা দিয়ে চলে গেল। বিকালবেলা তামিম বাসায় ফিরতেই তামিমের আম্মু বলতে লাগলো, তামিম, তুই যদি তোর ম্যাডামের সাথে কথা চালাচাল করিস তাহলে আমি তোর ম্যাডামকে তোর জন্য নিয়ে আসব। তবে একটা কথা, এখন থেকে তুই তোর ম্যাডামকে বাজে কথা বলতে পারবি না, বাজে কিছু ইঙ্গিত দিয়ে দেখাতে পারবি না। যা যা পড়া দেবে ঠিক মতো পড়া শেষ করে এরপরে আসবি। কিন্তু আম্মু, আমার যে ম্যাডামকে লাগবে, তুমি কি আমার কথা বুঝতেছো না? আমি তোর কথা বুঝেছি, কিন্তু ওইদিকে তোর ম্যাডামকেও তো মানতে হবে। তুই তোর ম্যাডামের পিছনে লেগে থাক, দেখবি এক সময় অবশ্যই তোর ম্যাডাম নিজে এসে বলবে তোকে। তুই প্লিজ এখন কোনো কিছু করার চেষ্টা করিস না, তুই আমার কথাটা একটু শোন। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি তোমার কথা শুনলাম, কিন্তু ম্যাডামকে আমার দেখতে হবে প্রত্যেক দিন। তুমি সেই ব্যবস্থা করে দাও, তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি কথা বলে তাকে আমাদের বাসায় প্রাইভেট পড়ানোর জন্য বলবো। দেখি যদি তার সময় থাকে তাহলে সে পড়াবে, আর যদি তার সময় না থাকে তাহলে সে পড়াতে পারবে না। তামিম তার আম্মুর কথা শুনে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেল গ্রুপে মেসেজ দিয়েছে। আজকে আমি পড়াতে পারবো না, একটু অসুস্থ।
তোমরা কেউ আইসো না। আফরিনের মেসেজ পড়া শেষ করে তামিম ফোন দিল তার বন্ধু রানাকে আর সামিউলকে। রানা তামিমের কলটা রিসিভ করতেই তামিম বলতে লাগলো, কিরে, আজকে তো ম্যাডাম পড়াবে না বলতেছে, চল আজকে একটু খেলাধুলা করে আসি। মাঠ থেকে অনেক দিন তো হয়েছে ওইদিকে যাওয়া হয় না। ঠিক আছে, চল যাওয়া যাক তাহলে। তামিম তাদের বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসলো তার বন্ধুদের বাসায়। সবাই একসাথে মিলে সেই খেলার মাঠের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেই খেলার মাঠে। সন্ধ্যা অবধি খেলাধুলা করে তামিম বাসায় যাইতেছে, এমন সময় আফরিনকে দেখতে পেল বাজার নিয়ে যাইতেছে বাড়ি থেকে। এমন সময় পিছন থেকে একটা ট্রাক এসে যেয়ে আফরিনকে মেরে দিয়ে চলে যেতে যাবে, এমন সময় তামিম দৌড়ে গিয়ে হিরোর মতো স্টাইলে আফরিনকে বাঁচিয়ে ফিরল। হঠাৎ তামিমের আগমন দেখে আফরিন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করো আর আমাকে বাঁচাতে আসলে কেন? আপনাকে বাঁচাতে এসেছি কেন এটাও আবার বলতে হবে? আর আমি এখানে এসেছিলাম মাঠে খেলাধুলা করার জন্য। এখন বাসায় যাচ্ছিলাম, কিন্তু দেখি পিছন থেকে একটা ট্রাক এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, তাই আমি বাঁচিয়ে নিলাম আপনাকে। ও আচ্ছা, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আর এখন বাসায় গিয়ে পড়তে বসো। বাসায় গিয়ে পড়তে তো বসবো, কিন্তু আপনি হেঁটে যাইতেছেন কেন? আপনার কাছে টাকা নেই নাকি যাওয়ার জন্য? টাকা আছে, কিন্তু রিক্সা দিয়ে আমি তেমন বেশি চলাফেরা করি না, এটার জন্যই হেঁটে যেতেছি। তুমি বাসায় গিয়ে পড়তে বসো। ব্যাগটা আমার হাতে দেন, আমি নিয়ে যাইতেছি। আফরিন কিছুক্ষণ মানা করলো তামিমকে ব্যাগ না নেওয়ার জন্য, কিন্তু তামিম জোর করে আফরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করলো। এদিকে তামিমের বন্ধুরা ওই দিক দিয়ে চলে গেল বাসায়। অন্যদিকে তামিম বাজারের ব্যাগ আফরিনদের বাড়িতে দিয়ে চলে গেল তাদের বাড়ির দিকে। দরজার সামনে এসে কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। তামিম বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার আম্মু বলতে লাগলো, কিরে এতক্ষণ লাগে খেলাধুলা করতে? খেলাধুলা করলাম, আবার আমার কোচিংয়ের ম্যাডামের প্রাণ বাঁচিয়ে দিলাম। মানে তোর কথা আমি বুঝতে পারলাম না, তুই কি বলতে চাইছিস একটু ভালো করে বুঝিয়ে বলতো। আমি বলতে চাইতেছি যে ম্যাডাম বাজার থেকে আসার সময় গাড়ির নিচে পড়তে যাচ্ছিল, তখন আমি ম্যাডামকে বাঁচিয়ে ফেললাম। ও আচ্ছা, বেশ ভালো করেছিস। এখন গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস, আমি তোর জন্য হালকা পাতলা কিছু রান্না করে আনতেছি। আচ্ছা, তুমি কালকে হালকা পাতলা কিছু রান্না করে আনো, আমি এখন গেলাম। এই বলে তামিম চলে গেল উপরে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আফরিন কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে আফরিন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি পড়তে বসো নাই এখনো? সে কখন আমাদের বাড়ি থেকে চলে গেছো? এই তো মাত্র ফ্রেশ হয়ে আসলাম, এখন পড়তে বসবো। ও আচ্ছা, এখন তাহলে পড়তে বসো, আর পড়া শেষ করে আমাকে মেসেজ দিবে। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে রাখি। এই বলে তামিম কলটা কেটে দিল। তামিম তো মনে মনে বেশ অনেক খুশি, কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পড়া শেষ করে আফরিনকে মেসেজ দিতেই আফরিন রিপ্লাই দিল। আফরিনের সাথে রাত 9টা অবধি কথা বলে খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে তামিম চলে আসলো স্কুলে। এসে দেখে তার বন্ধুরা বসে আছে। তামিমকে দেখে রানা বলতে লাগলো, কিরে তামিম, কালকে রাতে দেখলাম প্রায় 3টা পর্যন্ত তুই অনলাইনে ছিলি। এত রাত করে তো তুই কখনো অনলাইনে থাকিস না, তাহলে কালকে কিভাবে অনলাইনে ছিলি? এমনিতেই ছিলাম, নতুন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে তো, তাই আর কি, ওই মেয়েটার সাথে টুকটাক কথা বললাম। নতুন একটা মেয়ের সাথে কথা হয়েছে নাকি অন্য কিছু, আমরা কিন্তু বুঝি তুই না বললেও। শালা, তোরা আর ভালো হবি না, শুধু সন্দেহ করিস। যা, কালকে থেকে আর অনলাইনে থাকবো না। এই বলে তামিম সবাইকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। অন্যদিকে আফরিন প্রাইভেট পড়াচ্ছে চেয়ারে বসে। এমন সময় তার চোখ লেগে আসলো, এটা দেখে একটা মেয়ে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, রাতের বেলা কি ভাইয়ার সাথে কথা বলছিলেন নাকি যে ঘুমিয়ে যাইতেছেন আর চোখেও ঘুম আসতেছে আপনার? আরে না, রাতের বেলা ঘুম হয় নাই, এমনিতেই আর কি দুশ্চিন্তা করছিলাম। এই বলে আফরিন আবার পড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পড়ানো শেষ করে চলে গেল বাসায়। দুপুরে বসে আছে রুমে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রতন স্যার কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে রতন স্যার বলতে লাগলো, আফরিন, আমাদের স্কুলে তো একজন শিক্ষক লাগবে। তোমার কি সময় আছে আমাদের স্কুলে সময় দেওয়ার জন্য? তুমি তো আমাদের স্কুলের কয়েকজন স্টুডেন্ট পড়ো। আমাদের স্কুলে শিক্ষকতা করলে তো তোমার কাছে অনেকজন যাবে প্রাইভেট পড়তে। জি স্যার, পারবো। কবে থেকে জয়েন করতে হবে একটু বলেন? কাল থেকে জয়েন করবে, কারণ আজকে তো স্যার চলে গেছে, আজকের দিনটা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে স্যার, কালকে আমি চলে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। এই বলে আফরিন কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আফরিনের আম্মু রুমের ভিতরে প্রবেশ করে আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, স্কুলে চাকরি পেয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, স্কুলে চাকরি পেয়েছি, কাল থেকে জয়েন করব। ও আচ্ছা, বেশ ভালোই হয়েছে, তুই চাকরি পেয়ে গেছিস আর আমি বাসায় থেকে
কি করব? আমিও দেখি কিছু একটা করা যায় কিনা। বসে থাকতে আর ভালো লাগে না। তোমার কিছু করার দরকার নেই, আমি যতটুকু টাকা ইনকাম করব সে টাকা দিয়ে চলতে পারবো আমরা। আফরিন তার আম্মুর সাথে কথা বলতেছে। এদিকে তামিম ক্লাস না করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে অনলাইনে ঢুকে আফরিনকে মেসেজ দিতেই আফরিনের মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। এটা দেখে আফরিন টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তামিম মেসেজ দিয়েছে। তামিমের মেসেজ দেখে আফরিন মেসেজে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছো? ঠিকমতো ক্লাস করো না নাকি সামনে যে তোমার পরীক্ষা তুমি জানো না? হ্যাঁ, সামনে আমার পরীক্ষা আমি জানি, কিন্তু আজকে একজন টিচার চলে গেছে আমাদের এই স্কুল থেকে। এটার জন্য ঠিকমতো ক্লাস হচ্ছে না। প্রিন্সিপাল স্যার বলেছে যে কালকে নাকি নতুন একজন ম্যাডাম আসবে, ওই নতুন ম্যাডাম আমাদেরকে পড়াবে। এটার জন্য আর কি আমি চলে এসেছি। ও আচ্ছা, কাল থেকে তাহলে আমি তোমাদের ক্লাস করাবো। মানে আপনি কিভাবে আমাদের ক্লাস করাবেন? আপনি কি আমাদের স্কুলের শিক্ষিকা নাকি যে আমাদের ক্লাস করাতে পারবেন? কাল থেকে তোমাদের স্কুলের শিক্ষিকা আমি, সো আমাকে সম্মান দিয়ে চলাচল করবে। আপনাকে আবার কিসের সম্মান দিয়ে কথা বলবো? আপনাকে সম্মান দিতে পারবো না। এই যে পিচ্চি, আমাকে সম্মান করবে না তো কাকে সম্মান করবে? আর কালকে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়েছিলাম না, ওই ধন্যবাদ কিন্তু আবার ফিরিয়ে নিব। ওই ধন্যবাদ আবার ফিরিয়ে নেবেন কিভাবে? ধন্যবাদ তো ধন্যবাদ, আর এটা আপনি মুখেই বলেছেন, এখন ফিরিয়ে নেবেন কি করে? আমি আমার মুখ দিয়ে বলেছি, এখন বলবো যে আপনাকে যে কালকে ধন্যবাদ দিয়েছিলাম ওই ধন্যবাদ আমি ফিরিয়ে নিলাম, তাহলে ধন্যবাদ আবার আমার কাছে চলে আসবে। আফরিনের কথা শুনে তামিম হাসতে লাগলো। এদিকে আফরিনও মুচকি মুচকি হাসতেছে। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর আফরিন বলতে লাগলো, আচ্ছা এখন বাই, তোমার সাথে পরে কথা বলবো। কিছুক্ষণ পরে তো আবার প্রাইভেট পড়তে আসবে, এখন আমি পড়াচ্ছি, তাদের পড়ায় ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আপনি পড়ান তাহলে, এখন কিছুক্ষণ পর আসতেছি। এই বলে তামিম আর আফরিনকে মেসেজ দিল না। সন্ধ্যায় তামিম চলে আসলো কোচিং সেন্টারে। এসে দেখে দুটা ছেলে আফরিনের সাথে কথা বলতেছে, প্রায় আফরিনের শরীরের সাথে লেগে বসে আছে। এটা দেখে তামিম কিছুটা রেগে গেল, কিন্তু তেমন কিছুই বলল না। চুপচাপ লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়ল। এদিকে তামিমের বন্ধুরা সামনের দিকে বসেছে, মাঝখানের বেঞ্চ ফাঁকা। এটা দেখে রানা বলতে লাগলো, কিরে ফয়সাল, আজকে ওর সাথে কি হয়েছে? একেবারে লাস্ট বেঞ্চে বসে আছে কেন? আমাদের সাথে তো বেশ হাসি খুশি ভাবে এসেছে, এখন এখানে এরকম লাস্ট বেঞ্চে গিয়ে বসে আছে। আমি তো নিজেই বুঝতেছি না কি এমন হয়েছে। আচ্ছা যাই হোক, এখন পর মন দিয়ে, ছুটি হলে এরপর জিজ্ঞেস করা যাবে তার কি হয়েছে। এবার ভালো করে তাকিয়ে দেখ, তামিমের চোখ থেকে কেমন যেন পানি পড়ছে, মনে হয় কান্না করছে। সত্যি তো, সে তো কান্না করছে। একবার গিয়ে উঠে জিজ্ঞাসা করব কেন কান্না করছে। জিজ্ঞেস করার দরকার নেই, এখন যদি উঠে গিয়ে জিজ্ঞেস করি তাহলে ম্যাডাম হয়তো অন্য কিছু ভেবে বসবে। তার চাইতে ভালো হবে এখন বসে থাক, পরেরটা পরে দেখা যাবে। এই বলে ফয়সাল এবং বাকি সবাই চুপচাপ বসে পড়া কমপ্লিট করতে লাগলো। এদিকে আফরিন ওই ছেলে দুটার সাথে কথা বলা শেষ করতেই ছেলে দুটো আফরিনের হাতের সাথে হাত মিলিয়ে চলে গেল। এদিকে আফরিন সবাইকে পড়াচ্ছে। তামিমের কাছে আসতেই তামিম আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমার মাথা ব্যথা করতেছে, আমি বাসায় চলে যাই, এখন পড়তে ভালো লাগতেছে না। হঠাৎ মাথা ব্যথা করতেছে কেন? বাসায় যাওয়ার দরকার নেই, আমার কাছে মাথা ব্যথার মলম আছে, আমি মলম লাগিয়ে দিতেছি। মলম লাগিয়ে দিতে হবে না, আমার বাসায় ওষুধ আছে, আমি একটা ওষুধ খাইতে ভুলে গেছি, এটার জন্য মাথা ব্যথা করতেছে। ওই ওষুধ খেয়ে নিলে আর মাথা ব্যথা করবে না। এখন যাই তাহলে আমি। এই বলে তামিম আফরিনকে আর কথা বলার সুযোগ না দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে আফরিন আর তামিমকে ডাক দিল না। এখন যদি ডাক দেয় তাহলে তামিমের বন্ধু বান্ধবরা অন্য কিছু চিন্তা ভাবনা করবে। এদিকে তামিমের বন্ধু বান্ধবরা পড়া শেষ করে বাহিরে আসতেই ফয়সাল রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তামিমের তো মাথা ব্যথা করার কথা না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। চল, এখন দাঁড়িয়ে থাকলে চলবে না, আমরা তামিমের বাসায় যাই, গিয়ে জিজ্ঞেস করি ওই শালা তো আবার আমাদেরকে কিছু বলে না, আজকে সব ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ চল, যাওয়া যাক। এই বলে ফয়সাল এবং বাকি সবাই চলে আসলো তামিমদের বাসায়। কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। তামিমের বন্ধুদেরকে দেখে বলতে লাগলো, তোমাদের পড়া শেষ নাকি? তামিম আসে নাই এখনো? তামিম আরো তো আধা ঘন্টা আগে চলে এসেছে, তার নাকি মাথা ব্যথা করছে এটার জন্য। সে কি বাসায় যায়নি এখনো? কই না তো, সে এখনো বাসায় আসে নাই। তোমরা একটু ফোন দিয়ে দেখো সে কোথায় আছে। আচ্ছা আন্টি, আমরা তাকে বাসায় পৌঁছে দিয়ে যাব। এখন যাই, ফোন দিয়ে দেখি সে কোথায় আছে।
এই বলে রানা এবং বাকি সবাই ওখান থেকে চলে আসলো চায়ের দোকানে। তামিমের নাম্বারে ফোন দিতেছে কিন্তু তামিমের নাম্বার বন্ধ। এটা দেখে সবাই ঘাবড়ে গেল আর বলতে লাগলো, কিরে তামিমের হঠাৎ কি হয়েছে? সে তো এইভাবে ফোন বন্ধ করে রাখে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তামিমকে তাড়াতাড়ি ফোন দিয়ে দেখ সে কোথায় আছে, শালা আবার অন্য কিছু করে না ফেলে। তুই যেমন কল দিয়েছিস আমিও ঠিক তেমনি কল দিতেছি, তার ফোন তো বারবার বন্ধ বলছে। সে কোথায় যেতে পারে? তার পরিচিত জায়গা এবং ভালো লাগার জায়গা তো ঠিক এটাই, অন্য কোথাও তো আর যায় না। আমিও তো এটাই চিন্তা করছি। তার মন খারাপ হলে তো সে এই দোকানে এসে চা খায়, কিন্তু আজকে হঠাৎ কোথায় চলে গেছে? চল তো নদীর পাড়ের দিকে থেকে ঘুরে আসি, ওইখানে মনে হয় শোভর সাথে গেছে। আমি শুভকে কল দিয়েছিলাম প্রাইভেট পড়ার জন্য, কিন্তু সে একটু দূরে আছে, এটার জন্য সে আর আসতে পারবে না। আর হয়তো সে এখনো আসে নাই, তাহলে তামিমের সাথে থাকবে কি করে? আচ্ছা চল, সে আসে নাই তো কি হয়েছে, আমরা দেখে আসলে তো আর কোনো সমস্যা নেই। যদি তাকে সেখানে পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। এই বলে সবাই সেখানে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো সেই জায়গায়। এসে দেখে তামিম একা একা বসে আছে গাছের নিচে। তামিমকে বসে থাকতে দেখে রানা এবং বাকি সবাই তামিমের পাশে বসে পড়লো আর বলতে লাগলো, কিরে শালা, আজকে কি হয়েছে? প্রাইভেট পড়লি না, বাসায় গেলি না, ফোন দিলাম তোর ফোনও বন্ধ। তোর আম্মু ওইদিকে চিন্তা করছে, সত্যি করে বলতো কি হয়েছে তোর? তেমন কিছু না রে, এমনিতেই ভালো লাগতেছে না, তাই আর কি ওইখান থেকে চলে এসেছি। আর তোরা এত তাড়াতাড়ি পড়া শেষ করে চলে আসলি কেন? আরও কিছুক্ষণ পড়তি। শালা 1 ঘন্টা 20 মিনিট পার হয়েছে, ম্যাডাম আর পড়াবে নাকি? ম্যাডাম পড়াইছে নাকি পড়ায় নাই ওইটা বাদ দে, এখন তুই বল কি হয়েছে তোর? দেখ আমরা তোর বন্ধু, আমরা তোর বিষয়ে জানতে পারি, কিন্তু প্লিজ বল কি হয়েছে। ভাই কিছু হয় নাই, তোরা যা। আমার মন ভালো হলে আমি এখান থেকে চলে যাব বাসায়। আর আম্মুকে ফোন দিয়ে বলে দে যে আমি তোদের সাথে আছি। আচ্ছা বলে দিতেছি, তুই আগে বল তোর কি হয়েছে। আফরিন ম্যাডাম কিছু বলেছে নাকি তোকে? কালকে তো দেখলাম অনেক রাত পর্যন্ত দুইজন কথা বললি, তুইও লাইনে ছিলি, ম্যাডামও অনলাইনে ছিল। তুই যখন অফলাইনে চলে গেছিস ঠিক তখনই ম্যাডামও অফলাইনে চলে গেছে। হ্যাঁ, তবে ওনার সাথে আর কখনোই কথা বলবো না। চিন্তা ভাবনা করতেছি যে ওনার কাছে না পড়ে অন্য আরেকজনের কাছে পড়ব। তোরা কিন্তু ওনার কাছে পড়া বন্ধ করিস না। যদি সবাই একবারে বন্ধ করে দেই তাহলে ম্যাডাম অন্য কিছু মনে করবে। আরে ভাই, তোর সমস্যা কি আমাদেরকে বল। তুই প্রাইভেটে বসে কান্না করছিস, কি এমন হয়েছে যে কান্না করলি? আগে তো কখনো তুই কান্না করতি না। আসলে ম্যাডাম যখন ওই দুইটা ছেলের সাথে শরীরের সাথে শরীর লাগিয়ে কথা বলছিল আমার প্রচুর খারাপ লাগছিল। ম্যাডামকে তখন কিছু বলতে পারি নাই। ম্যাডামের সাথে অন্য ছেলেরা কথা বললে আমার কেমন যেন লাগে। ও আচ্ছা, তোর বিষয়টা বুঝতে পেরেছি। তুই ম্যাডামকে ভালোবেসে ফেলেছিস তাই না? এটাই তো তুই বোঝাতে চাইছিস। ম্যাডামকে তো আমি সেই প্রথম থেকেই পছন্দ করি, কিন্তু আস্তে আস্তে যে এতটা ভালোবেসে ফেলবো আমি কি আর তা জানতাম? কিন্তু ম্যাডামের প্রতি এখন আমার প্রচুর ঘৃণা জমে গেছে, তাই আমি আর ম্যাডামের কাছে পড়বো না। যদি ম্যাডাম আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমি অসুস্থ। আচ্ছা, এখন তুই মন খারাপ করিস না, চল আমাদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর ফোনটা বন্ধ রাখ, অনলাইনে ঢোকার দরকার নেই। তাহলে ম্যাডামকে আর আমরা বলতে পারবো যে তুই অসুস্থ, এটার জন্য তুই অনলাইনে ঢুকতে পারিস নাই। হ্যাঁ, আর কাল থেকে আমি স্কুলে যাব না। স্কুলে যা পড়াবে আমাকে তাই এনে দিস। আচ্ছা তুই চিন্তা করিস না, স্কুলে যা যা পড়াবে আমরা তাই তাই এনে দিব। তামিম এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছে তামিম। চোখ দুটো বন্ধ করতেই সে কোচিং সেন্টারের দৃশ্য ভেসে উঠল। অন্যদিকে আফরিন অনলাইনে ঢুকতেই দেখতে পেল তামিম অনলাইনে নেই। এটা দেখে কয়েকটা মেসেজ দিল। রাত প্রায় 12টা বেজে গেছে, কিন্তু এখনো তামিম অনলাইনে আসে নাই। এটা দেখে আফরিন মনে মনে বলতে লাগলো, হয়েছে, ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে যাই। কালকে থেকে তো আবার স্কুলে যাইতে হবে, ক্লাসগুলো শেষ করে আবার প্রাইভেট পড়াতে হবে, কত কাজ আছে। কালকে থেকে প্রচুর পরিশ্রম হবে আমার, কিভাবে কি করব এগুলোই বুঝতে পারতেছি না। আফরিন এইসব চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থেকে আবারও রুমে এসে স্কুলের জন্য রেডি হয়ে চলে আসলো স্কুলে। অন্যদিকে তামিম এখনো ঘুমাচ্ছে। তামিমকে ঘুমোতে দেখে তার আম্মু রুমে এসে বলতে লাগলো,
কিরে তামিম, কি হয়েছে? আজকে তুই এখনো ঘুমাচ্ছিস? অন্যদিন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে একা একা চলে যাস স্কুলে। আজকে যাবি না নাকি? না আম্মু, আজকে যাব না। শরীরটা ভালো লাগতেছে না, তাই আর কি আজকে যাওয়া হবে না। ও আচ্ছা, তাহলে তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নিচ থেকে খাবার নিয়ে আসতেছি। নিচে থেকে খাবার আনার দরকার নেই, আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে আসবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার রেডি করতেছি। বলে তামিমের আম্মু খান থেকে চলে গেল। এদিকে তামিম ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে ফোনটা চালু করে নতুন আরেকটা আইডি খুলে সেটা চালাতে লাগলো। অন্যদিকে আফরিন স্কুলে এসে সব স্যার ম্যাডামদের সাথে পরিচয় হয়ে চলে আসলো তামিমদের ক্লাসে। সাথে প্রিন্সিপাল স্যারও আসলো। প্রিন্সিপাল স্যার সব ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। ওইখান থেকে চলে গেল। এদিকে আফরিন সবার নাম ডাকা শেষ হতেই তাকিয়ে দেখে তামিম আজকে স্কুলে আসে নাই। এটা দেখে আফরিন নাম ডাকার খাতা এন্ট্রি শেষ করে টেবিলে রেখে চলে আসলো রানার কাছে। রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রানা, আজকে তোমার বন্ধু স্কুলে আসে নাই কেন? সে কি বেশি অসুস্থ? আমি তো জানি না ম্যাডাম, সে অনেক বেশি অসুস্থ। তবে কালকে সন্ধ্যায় তাদের বাসায় গিয়েছিলাম, দেখে আসলাম অনেকটাই অসুস্থ। সুস্থ হলে স্কুলে আসবে। ও আচ্ছা, স্কুল থেকে গিয়ে তুমি তোমার বন্ধুকে ফোন দিও। যদি তার শরীর কিছুটা ভালো থাকে তাহলে বলবে যে প্রাইভেটে আসার জন্য সন্ধ্যা 7টার দিকে। আচ্ছা ম্যাডাম, গিয়ে দেখি সে যদি সুস্থ থাকে তাহলে বলবো। এই বলে আফরিন ওইখান থেকে চলে গেল সামনে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে আফরিন। ব্যাগের ভিতর থেকে ফোনটা বের করে অনলাইনে প্রবেশ করতেই দেখতে পেল তামিম এখনো অনলাইনে আসে নাই। এটা দেখে আফরিন আর তেমন বেশি চিন্তা ভাবনা করে নাই। দেখতে দেখতে এইভাবে 3 দিন কেটে গেল। 3 দিন তামিম বাড়ি থেকে বের হয় নাই, একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কারোর সাথে কথাও বলে না। তামিমের বন্ধু বান্ধবরা সন্ধ্যায় বাসে এসে তাকে সকল পড়া দিয়ে যাইতো। এদিকে আফরিন প্রাইভেট পড়ানো শেষ করে বসে আছে একা একা। এমন সময় আফরিন মনে মনে বলতে লাগলো, আমি কি কিছু করেছি যে এই ছেলেটা এরকম করতেছে? আগে তো আমাকে ভালোবাসি বলে পাগল বানিয়ে ফেলতো, আরো কত কিছু বলতো, কিন্তু এখন লাইনেও আসে না, ফোন দিয়ে ফোন রিসিভ করে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এখন তাদের বাসায় গেলে তার আম্মু আব্বু আবার কি বলবে? আমার কাছে তো ফোন নাম্বার আছে, ফোন দিয়ে কি তারা সত্যিটা বলবে? না থাক, আমি একবার গিয়ে দেখেই আসি। যদি বেশি অসুস্থ থাকে তাহলে তো মনে করব সে অসুস্থ ছিল, আর যদি অসুস্থ না থাকে তাহলে ভেবে নিব যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এটার জন্যই সে এরকম করতেছে। এইসব চিন্তা ভাবনা করতে করতে আফরিন কোচিং সেন্টার থেকে চলে আসলো বাজারে। তামিমের জন্য কিছু ফল নিয়ে তামিমদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তামিমদের বাসার সামনে। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে তামিমদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই কিছুক্ষণ পর তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। আফরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, আরে আফরিন, তুমি এসেছো, ভিতরে আসো। আর এইসব কি নিয়ে এসেছো? সামান্য কিছু ফল নিয়ে এসেছি তামিমের জন্য। সে নাকি অনেক বেশি অসুস্থ, এটার জন্য তাকে দেখতে আসলাম। সে কি ঘুমিয়ে গেছে নাকি এখনো জেগে আছে? তোমাকে কে বলেছে যে তামিম অসুস্থ? সে তো এমনিতেই বাইরে যায় না, তাকে অনেকবার জিজ্ঞেস করলাম, সে তো কিছুই বলল না আমাকে। সে কেন বাহিরে যায় নাই? আর তাকে যে আমি কতবার কল করলাম প্রাইভেটে যাওয়ার জন্য, সে তো একটা কলও রিসিভ করে নাই। আমি ভেবেছিলাম সত্যি সত্যি অসুস্থ। তুমি উপরে যাও, গিয়ে দেখো তামিম শুয়ে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করে আসো সে কেন স্কুলে যাইতেছে না আর প্রাইভেট যাইতেছে না। আচ্ছা, আমি যাইতেছি। এই বলে আফরিন নিচে থেকে চলে আসলো উপরে। এসে দেখে তামিম বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। এদিকে আফরিন রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে তামিমের পাশে এসে দাঁড়াতেই তামিম গেম খেলতে খেলতে বলতে লাগলো, আম্মু, আমি না তোমাকে বললাম যে খাওয়া দাওয়া করব না আমি, তাহলে আবার কেন এসেছো? আমি তোর আম্মু না। ফোনের ভেতর থেকে চোখটা তুলে এরপরে আমার দিকে তাকা, ভালো করে তাকিয়ে দেখ আমি কে। তামিম ফোন থেকে চোখটা উপরে উঠাতেই দেখতে পেল আফরিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তামিম বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার রুমে এসেছেন কেন? আর আপনি আমার বাসা চিনলেন কিভাবে? তোর বাড়ি কিভাবে চিনতে পারছি এটা না হয় পরে বলতেছি, আগে তুই এইসব বাল খেলা বাদ দে আর আমার প্রশ্নের উত্তর দে। আপনার সাথে আমার কথা বলার একদম ইচ্ছা নেই, আপনি চলে যান। আর আপনার কাছে আমি প্রাইভেট পড়বো না। কেন তুই প্রাইভেট পড়বি না? আর কেন তুই স্কুলে যাস না? আমাকে সব বল। আর আমি কি এমন করেছি যে তুই এরকম করতেছিস? আপনি কিছুই করেন নাই, সো আপনি কেন বারবার এখানে এসে এসব বলতেছেন? এখানে এসে বলার অনেক কারণ আছে, তাড়াতাড়ি বল কি হয়েছে আর আমি কি করেছি যে আমার ফোন রিসিভ করতেছিস না, বারবার কেটে দিতেছিস। মেসেঞ্জারে হাজার হাজার মেসেজ দিয়েছি, একটা মেসেজের রিপ্লাই দিচ্ছিস না, অনলাইনেও যাচ্ছিস না। এমনিতেই রিসিভ করতেছি না, আর আমি আমার আইডি চালাই না, এমনকি ফেসবুক চালাই না।
আমি জানি তুই ফেসবুক চালাস, মিথ্যা কথা বলিস কেন? একদম মিথ্যা কথা বলবি না, তোর এরকম মিথ্যা কথা আমার পছন্দ না। আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি, তারপরেও কেন অন্য ছেলেদের সাথে আপনি কথা বলেন? ওই দিন ওই দুইটা ছেলের সাথে শরীরের সাথে শরীর লাগিয়ে বসেছিলেন কেন? তারা কি হয় আপনার যে ওইভাবে বসেছিলেন? তারা আমার ফ্রেন্ড হয়, আর আমি তো এমনিতেই বসেছিলাম। এটার জন্যই মনে হয় তুই রাগ করেছিস, তাই না? একবার তো জিজ্ঞেস করতে পারতি কেন এসেছিল তারা। জিজ্ঞেস না করে রাগ করে বসে আছিস সেখানে। হ্যাঁ, আমি রাগ করে বসে আছি, আমার রাগ অনেক, এটার জন্য আমি রাগ করে বসে আছি। তামিমের কথা শুনে আফরিন তামিমের খুব কাছে চলে আসলো। তামিমের হাত থেকে ফোনটা নিয়ে টেবিলের উপর রেখে তামিমের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। প্রায় 2 মিনিট ঠোঁট চুষার পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, হয়েছে এখন? রাগ ভাঙছে? এইভাবে রাগ ভাঙালে চলবে না, জড়িয়ে ধরে তারপর আদর করতে হবে। তখন যদি আমার রাগ ভাঙে তাহলে আমি বলবো। আফরিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা 15 বাজে। এটা দেখে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত 10টা 15 বেজে গেছে। আমি এখান থেকে একা একা যেতে পারবো না, আর রাস্তায় তো একটা রিক্সাও পাবো না। আমাকে একটু দিয়ে আয়, আর যেটা চাইতেছিস এটা কালকে আমি দিব প্রাইভেটে, প্লিজ। পাক্কা দিবেন তো? হ্যাঁ দিব। এখন চল, কালকে থেকে যাতে প্রতিদিন তোকে স্কুলে দেখতে পাই। আচ্ছা চলেন এখন দিয়ে আসি আপনাকে। এই বলে আফরিন আর তামিম চলে আসলো নিচে। আফরিন তামিমের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে তামিমকে নিয়ে চলে আসলো বাইরে। দুইজন রাস্তার পাশ দিয়ে হাতে হাত রেখে হেঁটে হেঁটে যাইতেছে। বেশ কিছু দূর যাওয়ার পর আফরিন তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আমার বাসায় চলে এসেছি, তুই এখন চলে যা। ওই তো আমাদের বাসা, আমি এখন যেতে পারবো। একেবারে বাড়ির ভিতরে ঢুকলে এরপরে আমি যাব। চলেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই বলে তামিম একেবারে আফরিনকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসলো বাসায়। বাড়ির ভিতরে প্রবেশ করতেই তামিমের আব্বু বলতে লাগলো, কিরে, মেয়েটার সাথে তো দেখলাম বেশ ভালোই। এটাই সেই মেয়ে নাকি? আমাকে জিজ্ঞেস না করে আম্মুকে জিজ্ঞেস করো তাহলেই হবে। আর আম্মু কালকে সকাল সকাল আমাকে ডেকে দিবে। কালকে থেকে স্কুলে যাব। ঠিক আছে, কালকে সকাল সকাল তোকে ডেকে দিব। এখন ঘুমা গিয়ে। আর যদি ক্ষুধা লাগে তাহলে খাওয়া দাওয়া করে এরপরে যা। তুই তো আবার খাবার খাস নাই। এখন খাওয়া দাওয়া করব না, একেবারে সকালে খাওয়া দাওয়া করব। এখন আমি গেলাম, আর সকাল সকাল কিন্তু ডেকে দিবে। এই বলে তামিম তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। অন্যদিকে আফরিন বাড়ির ভিতরে প্রবেশ করতেই আফরিনের আম্মু বলতে লাগলো, কিরে, আজকে তো দেরি হয়েছে কেন? কোথায় গিয়েছিলি? আমি আমার এক স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম, সে খুব অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলাম, এটার জন্য আর কি একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। সারাদিন তো খাওয়া দাওয়া করিস না ঠিক মতো, এখন আবার স্কুলে চাকরি নিয়েছিস, আরও ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। কে বলেছে খাওয়া দাওয়া করি না? আমি ঠিক মতো 3 বেলা খাওয়া দাওয়া করি। আচ্ছা এখন ফ্রেশ হয়ে আসি, দেরি হয়ে যাইতেছে, রাত অনেক হয়েছে, ঘুমাতে হবে আবার। এই বলে আফরিন চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে আবার উপরে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ বসে থেকে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়ালই নেই তার। পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো 9:30টার দিকে স্কুলে। 10টার দিকে ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল তামিম সবার সামনে বসেছে। এদিকে আফরিন সবাইকে পড়া দিয়ে চেয়ারে বসে তামিমের দিকে তাকিয়ে আছে এক নজরে। এদিকে তামিম ইশারা দিয়ে আফরিনকে বোঝাচ্ছে যে তার ঠোঁটে কিস লাগবে। এদিকে আফরিন মাথা নাড়িয়ে না বলতেছে। এভাবে ক্লাসটা চলে গেল। ক্লাস শেষ হতেই রানা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, ম্যাডামের সাথে তো দেখছি ভালোই চলছে। গত 3 দিন ধরে ঝগড়া, আজকে তো সোজা স্কুলে চলে এসেছিল, আবার ম্যাডামকে ইশারায় ঠোঁটে কিস করতে। আগে কি কিস করেছিস নাকি? তুই বুঝতেছিস না? যেহেতু তামিম ইশারা করে বলছে, তার মানে অবশ্যই করেছে। এটার জন্যই তো ওই রকম ভাবে বেচারা ইশারা করে বলতেছে। সামনে মনে হয় বিষয়টা খেতে পারবে। কি বলিস তুই তামিম? হ্যাঁ হয়তো খেতে পারবি, এখন চুপচাপ পড়। তামিম কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। অন্যদিকে আফরিনের আম্মু বাসায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আফরিনের আম্মু দরজা খুলতেই দেখতে পেল কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, কে আপনারা, আর এখানে কি চাই? আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আমাদের ছেলের জন্য। আপনার মেয়ে কি বাসায় আছে? না, সে তো বাসায় নেই, সে স্কুলে গেছে, এখন সে স্কুলের শিক্ষক। ও আচ্ছা, আপনি তাহলে আপনার মেয়েকে ফোন দিয়ে নিয়ে আসেন। আমাদের যদি পছন্দ হয় তাহলে আজকেই আমরা আংটি পরিয়ে যাব।
আংটি পরিয়ে গেলেই তো আর হবে না। আপনার ছেলে কেমন এটাও তো আমাদের দেখতে হবে। আপনার মেয়ে আমার ছেলেকে বেশ ভালো করেই চেনে। দুইজন একসাথেই পড়ালেখা করেছে। কয়েকদিন আগেও তারা দেখা করেছে। এখন আমার ছেলের আপনার মেয়েকে পছন্দ হয়েছে, এটার জন্য আমরা এসেছি। আচ্ছা, আপনারা এখানে বসেন, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। এই বলে আফরিনের আম্মু ফোন দিল আফরিনকে। এদিকে আফরিন ফোনটা রিসিভ করে কানের কাছে নিতে ওই পাশ থেকে আফরিনের আম্মু বলতে লাগলো, আফরিন, তোর ফ্রেন্ডের আব্বু আম্মু এসেছে তোকে দেখার জন্য। তার ছেলের সাথে নাকি তোর বিয়ে দিবে, এটার জন্য তারা দেখতে এসেছে তোকে। যদি তাদের পছন্দ হয় তাহলে আজকে নাকি আংটি পরিয়ে দিয়ে যাবে। আমি কি একবারও বলেছি আমি এখন বিয়ে করব? তোমাকে বারবার বারণ করার পরও কেন এরকম করতেছো? আমি তো বলেছি আমার যখন ছেলে পছন্দ হবে তখন আমি ওই ছেলেকে বিয়ে করব। এর মধ্যে তোমরা অন্য কোনো ছেলে দেখতে পারবে না। আর যারাই আসুক না কেন, আমি বিয়ে করব না, এই বিয়ে হবে না। তাহলে আমি এখন তাদেরকে কি বলবো? সরাসরি তো আর মানা করতে পারবো না, কিছু তো একটা বলতে হবে। তুই আমাকে বলে দে যে এটা বললে ভালো হবে। তুমি সরাসরি তাদেরকে বলো যে আমার অন্য একটা ছেলে পছন্দ হয়েছে, ওই ছেলেকে কয়েকদিন পরে বিয়ে করব। আর যদি তাদেরকে না বলতে পারো তাহলে ফোনের স্পিকার বাড়িয়ে দাও, আমি বলতেছি। ফোনের স্পিকার বাড়িয়ে দিতে হবে না, আমি নিজেই বলছি। এই বলে আফরিনের আম্মু কলটা কেটে দিয়ে চলে আসলো তাদের সামনে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি, আপনাদের আসলে আমার মেয়ের জন্য একটা ছেলেকে পছন্দ করে ওই ছেলেকেই বিয়ে করবে। আমি যদি জানতাম তাহলে আমি সরাসরি আপনাদেরকে জানিয়ে দিতাম। ও আচ্ছা, তাহলে তো এখানে আর আমাদের অন্য কিছু বলার নেই। আপনার মেয়ের যেহেতু অন্য একজনকে পছন্দ আছে, আজকে তাহলে আমরা যাই। এই বলে লোকগুলো চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আফরিন প্রাইভেট পড়াইতেছে, এমন সময় তামিম আফরিনকে ডাক দিয়ে বলতে লাগলো, এই যে ম্যাডাম, একটু শুনে যান, আমি এটা বুঝতে পারতেছি না, এটা বুঝিয়ে দেন। তামিমের কাছে আফরিন চলে এসে সোজা সামনে বসে পড়ল। এদিকে তামিম আস্তে আস্তে করে বলতে লাগলো, কালকে কি বলে এসেছিলেন আমাকে দিবেন, এখনো দেন নাই কিন্তু। তাড়াতাড়ি দেন, আমার তাড়াতাড়ি লাগবে। এসব কি বলতেছো তামিম? সামনে যে তোমার বন্ধুরা বসে আছে এটা তুমি দেখতেছো না? হ্যাঁ দেখতেছি, ওরা পিছনে তাকাবে না। আর আপনি তো আমার সামনে বসে আছেন, তারা দেখতেছেও না আমরা কি করতেছি। তাড়াতাড়ি দিয়ে ফেলেন। আফরিন একবার পিছনে তাকিয়ে দেখে তারা চুপচাপ লিখতেছে। এটা দেখে তাড়াতাড়ি করে তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। প্রায় 4 মিনিট পর ছেড়ে দিয়ে আফরিন যে উঠে যেতে যাবে, এমন সময় সামনে থেকে রানা বলতে লাগলো, ম্যাডাম, আমরা কিছুই দেখি নাই, আপনারা আপনাদের মতন চালিয়ে যান, আমরা পড়া শেষ করছি। দেখেছো তামিম, তোমাকে বলেছিলাম না ওরা দেখে ফেলবে? এখন দেখে ফেলেছে। আমার কি লজ্জা শরম নেই? লজ্জা শরম পাওয়ার কি আছে? তারা তো আমার বন্ধু, তারা দেখতেই পারে। আর সামনে তো আমাদের বিয়ে হবে, তারা দেখলে কোনো সমস্যা নেই। তুমি তো সোজা বলে ফেলতেছো, কিন্তু ওদের সামনে তো আমাকে যাইতে হয়, তখন তো তাদের দিকে তাকাতেই পারি না লজ্জায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমার লজ্জাবতী চারুলতা। এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে এরপরে আমরা সবাই বাসায় যাব। এই বলে তামিম তার ব্যাগপত্র গুছিয়ে আফরিনকে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। আফরিন বাড়ির ভিতরে যেতেই তামিম তার বন্ধু বান্ধবদের সাথে যেতে লাগলো। এমন সময় রানা বলতে লাগলো, শালা, আমরা যে ওই রুমে ছিলাম তুই দেখিস নাই? ম্যাডাম তো এখন লজ্জায় আমাদের দিকে তাকাতেই পারবে না। বেটা মনের শান্তি, এরপরে বাকি সব। আর সে লজ্জা পাবে না, তোরা চোখ তুলে তার দিকে তাকাস না, তাহলেই হবে। তামিম তার বন্ধুদের সাথে মজা করতে করতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। তামিমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, প্রাইভেট পড়তে যাস ভালো কথা, ঠোঁটে মুখে লিপস্টিকের দাগ কেন? বাইরে থেকে তো একবার দেখে এরপরে আসতে পারিস। দরজায় মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো। আসলে আম্মু, আমি এখন রুমে গেলাম। তামিম লজ্জায় আর কিছু না বলতে পেরে ওইখান থেকে চলে গেল তার রুমে। এদিকে তামিমের আম্মু মুচকি হাসি দিয়ে সোফায় এসে বসে তামিমের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, তার পরীক্ষার আগেই কি বিয়ে দিয়ে দেবে নাকি পরীক্ষার পর বিয়ে দেবে? তো দেখতেছি তারা প্রচুর মেলামেশা করতেছে, এখন তো কিছু একটা করতেই হবে। যদি কিছু না করি তাহলে তো আরো খারাপ অবস্থায় চলে যাবে। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করতেছি এটাই। তবে সামনে তো তার পরীক্ষা, কিভাবে কি হবে? তুমি মেয়েটার সাথে কথা বলো, তাহলে বোঝা যাবে সামনে পরীক্ষার পর বিয়ে করবে নাকি পরীক্ষার আগে। এইভাবে তো আর তাদেরকে চলতে দেওয়া যায় না। হ্যাঁ,
এটা তো ঠিক বলেছো, তবে আমাদেরও বিষয়টা দেখতে হবে। বিষয়টা দেখার পর বাকি সব কিছু করতে হবে। আগে আগে তো আর কোনো কিছু করা যাবে না। এটার জন্যই তো বললাম, তুমি মেয়েটাকে ফোন দিয়ে বলো কালকে আমাদের বাসায় এসে তাদেরকে পড়ানোর জন্য। তখন আমরা তার সাথে কথা বলে ফেলতে পারবো এবং অন্যান্য যা কথা আছে সব কিছুই পাকা করতে পারবো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করলে ভালো হবে। এখন এক কাজ করো, আমি তাহলে ফোন দিয়ে বলে দিই যাতে কালকে আমাদের বাসায় এসে পড়ায়। হ্যাঁ, তুমি ফোন দিয়ে বলে দাও যাতে কালকে আমাদের বাসায় এসে পড়ায়। তামিমের আম্মু আফরিনকে ফোন দিয়ে বলে দিল কালকে তাদের বাসায় এসে পড়ানোর জন্য। রাতে খাওয়া দাওয়া শেষ করে তামিম সবার সাথে বসে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলো। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। কালকে বৃহস্পতিবার, এটার জন্য কেউ আর তেমন কিছু করতেছে না। পরের দিন দুইজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এদিকে তামিম আফরিনকে মেসেজ দিয়ে বলতে লাগলো, আব্বু আম্মু তো বলেছে যে আজকে আমাদের বাসায় এসে পড়ানোর জন্য, আর আজকে তো স্কুলও তেমন বেশি ক্লাস হবে না, তাড়াতাড়ি চলে আসতে পারবো আমাদের বাসায়। হ্যাঁ, চলে তো আসতে পারবো, কিন্তু আজকে আর কোনো কিছু দিতে পারবো না। একেবারে বিয়ের পর দিব, বিয়ের আগে আর কোনো কিছুই দিব না। আচ্ছা, বিয়ের পর না হয় দিয়েন, এখন তাহলে আপনাকে আর জোরাজোরি করব না। কিছুক্ষণ পর আমি আসতেছি আপনাদের বাসার সামনে সবাইকে নিয়ে, এরপরে একসাথে যাব। আচ্ছা, কিছুক্ষণ পর না হয় আসেন, এরপর একসাথে যাওয়া যাবে। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে চলে আসলো এখান থেকে। তিন রাস্তার মোড়ে এসে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আফরিনদের বাড়ির সামনে চলে আসলো। আফরিনকে ডাক দিতেই আফরিন চলে আসলো নিচে। সবাই একসাথে স্কুলে চলে আসলো। দেখতে দেখতে এইভাবে আজকের দিনটা কখন যে চলে গেছে খেয়ালই করলো না কেউ। সন্ধ্যায় সবাই একসাথে বসে আছে, এমন সময় তামিমের আম্মু বলতে লাগলো, আফরিন, তোমরা তো দেখতেছি খুব ক্লোজ হয়ে যাইতেছো। বিয়ের আগেই এখন আমরা চাইতেছি যে তোমাদের বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। তামিমের পরীক্ষার আগে বিয়ে করবে নাকি পরীক্ষার পর বিয়ে করবে, কোনটা? পরীক্ষা আগে করলেও ভালো হবে, পরে করলেও ভালো হবে, যে কোনো একটা করলেই হবে। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করেন। যেহেতু তোমরা খুবই ক্লোজ হয়ে যাইতেছো, তাহলে তোমাদের বিয়েটা দিয়েই দেই। রানা ফয়সাল এবং বাকি সবাই কি বলো, তাদের বিয়েটা দিয়ে দিলে কেমন হবে? হ্যাঁ, আমারও চিন্তাধারা এটাই। বিয়ের পর ওরা যা ইচ্ছে তাই করতে পারবে। আফরিন, তোমার বাসায় কে কে আছে তুমি কালকে নিয়ে আসো। তাদের সাথে কথাবার্তা বলে যদি ফাইনাল হয় তাহলে বিয়েটা কালকে হয়ে যাবে তোমাদের। আচ্ছা, আমি কালকে সন্ধ্যার দিকে বা বিকেলবেলা নিয়ে আসব। কালকে তো আবার শুক্রবার, বিকেলবেলা নিয়ে আসলেই আপনারা কথাবার্তা বলে ফেলতে পারবেন। আফরিন এবং তামিমের আব্বু আম্মু আর বাকি সবাই কথাবার্তা বলতে লাগলো। কথাবার্তা বলতে বলতে রাত হয়ে এলো। রাতে তামিম এবং তার বন্ধু বান্ধবরা আফরিনকে তার বাসায় পৌঁছে দিয়ে চলে গেল যার যার বাসায়। রাতে তামিম খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আফরিনের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত পার হয়ে গেছে খেয়ালই নেই। পরের দিন বিকেলে আফরিন তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো তামিমদের বাসায়। সবাই একসাথে বসে আছে, এমন সময় তামিমের আব্বু বলতে লাগলো, আপনারা তো জানেন দুইজন দুইজনকে খুবই পছন্দ করে। আমরা চাই না তাদের দুইজনের মন ভেঙে দেওয়ার জন্য। আপনারা যদি রাজি থাকেন তাহলে দুই পরিবার একত্রিত হতে পারি। আমার মেয়ে যেখানে সুখে থাকবে সেখানেই আমরা বিয়ে দিব। আফরিন, তুই কি এই ছেলের সাথে সুখে থাকবি? মন থেকে বলবি কিন্তু কথাটা। হ্যাঁ আম্মু, মন থেকে বলতেছি, এই ছেলের সাথে আমি যদি থাকি তাহলে অনেক সুখে থাকবো। তোমরা আমার বিয়ে এই ছেলের সাথেই ঠিক করো। আচ্ছা, তাহলে আর দেরি করে লাভ কি? আজকেই তোদের বিয়েটা দিয়ে দেওয়া যাক। বেশি দেরি করলে আবার অনেক অসুবিধা। এইটা লাগবে, ওইটা লাগবে, আরও নানান কিছু লাগবে। আজকে আবার শুক্রবার, তাদের দিনটা খুব ভালো যাবে। বেআই সাহেব, আপনি কাজী ডেকে নিয়ে আসেন, আর তুমিও বেআই সাহেবের সাথে যাও। দুই বেয়াই একসাথে চলে গেল। এদিকে আফরিন আর তামিম রুমে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজকে তাহলে আমি আমার ম্যাডামকে পেয়েই যাচ্ছি। ইয়াহু, আমার কতই যে আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমারও খুব আনন্দ লাগতেছে। যাকে আমি পছন্দ করতাম না এক সময়, এখন দেখি সে আমার বর হয়ে যাবে আজকে। আল্লাহ হয়তো তোমাকে আমার কপালে লিখে রেখেছিল, এটার জন্যই তুমি আমার কপালে এসেছো। দুইজন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী সাহেব চলে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়লো। এদিকে তামিম আর আফরিন দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে আছে। এমন সময় তামিম বলতে লাগলো, এখন তো আমরা স্বামী স্ত্রী, এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো।
ম্যাডাম অনুমতি দিবেন নাকি আদর করার জন্য? অনুমতি নেওয়ার কি আছে? যা ইচ্ছা তাই করতে পারবে তুমি। তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তামিম আফরিনকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিয়ে আফরিনের দুটো আপেল ধরে টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তামিম আফরিনের আপেল দুটার দিকে তাকিয়ে আছে। তখন আফরিন বলল, এইভাবে তাকিয়ে কি দেখতেছো? আগে কি কখনো দেখো নাই এমন কিছু? আগে যদি দেখতাম তাহলে কি এভাবে তাকিয়ে থাকতাম? আগে কখনো দেখি নাই, এটার জন্যই তো তাকিয়ে আছি। ওরে আমার পিচ্চি বরটা রে, কতই ভালো। কাছে আসো, কাছে এসে আদর করা শুরু করে দাও। আজকে শুধু দেখতে চাই আমার পিচ্চি বরের শরীরে কতটুকু শক্তি আছে। তামিম আফরিনকে আদর করার জন্য আফরিনের উপর ঝাঁপিয়ে পড়ল। সারা রাত আদর করে ভোরবেলা আফরিনের বুকে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল তামিম। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। পরের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে গোসল করে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে খেয়ালই নেই তাদের। পরের দিন চলে আসলো স্কুলে। দেখতে দেখতে এভাবে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে দুজনের সংসার বেশ ভালোভাবেই চলতেছে। সামনের সপ্তাহে তামিমের পরীক্ষা। আফরিন তামিমকে বসে বসে পড়াচ্ছে। এমন সময় তামিম বলতে লাগলো, পরীক্ষার পর কিন্তু আমরা বেবি নিয়ে নিব। তুমি তো নিজেই একটা পিচ্চি, আর একটা পিচ্চিকে সামলাতে পারবে? হ্যাঁ, সামলাতে পারবো। কষ্ট হবে তোমার, তাই না? কষ্ট হবে কেন আমার? এই পিচ্চি বরটা যেভাবে আদর করে, এভাবে আদর পেলে আবার কার কষ্ট হয়? আফরিন তামিমকে তার বুকের সাথে জড়িয়ে ধরে তামিমের ঠোঁটে মুখে গালে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চুমু খাওয়ার পর তামিম আবারও পড়া শুরু করলো। দেখতে দেখতে এভাবে কেটে গেল প্রায় 1.5 মাস। তামিমের পরীক্ষা পুরোপুরি শেষ হয়ে গেছে। রাতে তামিম আর আফরিন খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছে। এমন সময় আফরিন তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে তো আমাদের বেবি আনার পালা, তাই না? হ্যাঁ, আজকে বেবি আনার পালা। একটু ভালোভাবে সাজুগুজু করে আসো, যাতে আজকে খুব ভালোভাবে আদর করতে পারি। আমি অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করেছি, এগুলো আমি পরে তোমার সামনে আসতেছি। এ বলে আফরিন ড্রেসগুলো পরে তামিমের সামনে আসতেই তামিম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ড্রেসগুলো পুরাই হট হট ড্রেস। তামিম এক লাফে চলে আসলো আফরিনের কাছে। আফরিনের কানের কাছে এসে বলতে লাগলো, ওয়াও, আজকে আমার বউটাকে এত হট লাগতেছে, আগে জানতাম না আমার বউটা এত হট। চলো বউ, আজকে তোমাকে বেবি এনে দেব। এ বলে তামিম আফরিনকে কোলে নিয়ে চলে আসলো বিছানায়। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তামিম আফরিনের ঠোঁটে, মুখে, গালে, বুকে এবং বিভিন্ন জায়গায় চুমু দিতে লাগলো। চুমু দিতে দিতে আফরিনকে পাগল বানিয়ে ফেলতেছে। বেশ কিছুক্ষণ চুমু দেওয়া শেষ করে লাস্ট মিশনে নেমে পড়লো তামিম। ওরা দুইজন বেবি আনার মিশন করতে থাকুক, আমরা তাহলে বিদায় নেই। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সমাপ্ত।